नमस्कार बंधुरा आरो एक बार स्वागत जानाई एक्सप्लोरार आमी चैनेले। सबे सबे ठांडा पड़ेছে और आमी ताई कैमेरा हाथे बेरिये पड़ेছি आरो एक नतून जायगाय। आमी दाड़िये आछि एखन देउलटी और देउलटी माने प्रथम जे कथाटा माथाय आसे सेटा हलो रूपनारायण नद। हाँ बंधुरा आमी एखन रूपनारायण नदेर पाशेई दाड़िये। एई देखा जाच्छे रूपनारायण नद और आमार उल्टो दिके दिगंत विस्तृत धान खेत। सेई पाका धानेर माथाय लेगेছে सूर्येर ছোঁয়া। आजकेर भिडियो खूब इंटरेस्टिंग होते चलेছে। জানাবো দেউলটির বিভিন্ন জায়গার নাম, কোথায় তোমরা ঘুরতে আসতে পারো। তাই একদিনের সফরে উইকেন্ড ট্যুর বলতে দেউলটি খুব ভালো জায়গা হতে পারে। তাহলে চলো বন্ধুরা আজ দেউলটি এক্সপ্লোর করা যাক। আসো আমার সঙ্গে। আমাদের যাত্রা শুরু হলো হাওড়া স্টেশন থেকে। বেশ কিছুদিনের বাইকে যাতায়াত করার অভ্যাস ত্যাগ করে চড়ে বসলাম ৯টা ১৫-র পাঁশকুড়া লোকালে। উদ্দেশ্য দেউলটি। জানালার ধারে বসে এক একটা স্টেশনকে পেরিয়ে যেতে দেখতে দেখতে আর ট্রেনের চাকার আওয়াজ শুনতে লাগছিল বেশ। কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই দেউলটি। এখানেই রয়েছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত গ্রাম সামতাবেড়। ট্রেন কম্পার্টমেন্টের অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে আমরা এসে পৌঁছালাম দেউলটি। ট্রেন আমাদের দেউলটি স্টেশনে নামিয়ে চলে গেল পাঁশকুড়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে যে কোনো মেছেদাগামী লোকাল ট্রেন ধরে ১ ঘন্টা ১০ মিনিটে চলে আসুন দেউলটি। আর যারা গাড়িতে আসতে চাইছেন তারা কলকাতা থেকে ১৬ নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে চলে আসুন দেউলটি হাই রোড। স্টেশন থেকে ৫ মিনিটের হাঁটা পথে আমরা এসে পৌঁছালাম দেউলটি হাই রোড। আর এখানকার টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো নিয়ে আমরা রওনা দিলাম আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই সামনের মোড় থেকে বাঁ হাতে কিছু দূর এগোলেই রয়েছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন ও রূপনারায়ণ নদ। এই সবুজে ঘেরা রাস্তা দেখার পর মনটা এক ছুটে যেতে চাইল রূপনারায়ণ নদের ধারে। এখানে এসে মনে হলো যেন প্রকৃতি তার রূপ নিয়ে বসে রয়েছে আমাদের ক্যামেরায় ধরা দেবে বলে। এই হলো রূপনারায়ণ নদ আর তার পাশের ফাঁকা জমি। প্রসঙ্গত বলে রাখি, যদি এবারের শীতের পিকনিকের ডেস্টিনেশন আপনার এখনও ঠিক না হয়ে থাকে, দেউলটিকে আপনি অপশনের মধ্যে রাখতেই পারেন। কোনো রকম স্পট ভাড়া এখানে লাগে না আর সারাটা দিন আপনি অনেক আনন্দ করতে পারবেন। আর এই রূপনারায়ণ নদকে দেখলে আর চোখ ফিরিয়ে থাকা যায় না। রূপনারায়ণ নদের ধারে বসে হাওয়া খেতে খেতে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। এই রূপের জন্যই কি এই নদের নাম রূপনারায়ণ? আমি এটাই ভাবছিলাম, উত্তর জানা নেই। এখানে
খাবারের দোকান বিশেষ খুব একটা পাবেন না। রয়েছে নদীর ধারের এই ছোট্ট একটি দোকান, যেখানে চা, ডিম টোস্ট বা বাটার টোস্ট খেয়ে নিতে পারেন। এরপর রওনা দিলাম শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের উদ্দেশ্যে। সময়টা 1876, 15ই সেপ্টেম্বর। মাতা ভুবনমোহিনী দেবীর কোল আলো করে জন্ম হল ভারতবর্ষের এক মহাপুরুষের। পরবর্তীকালে অনিলা দেবী ছদ্মনামে লিখে চললেন দেবদাস, রামের সুমতি, দেনা পাওনা, অভাগীর স্বর্গ, পথের দাবি, একের পর এক অবিস্মরণীয় ছোট গল্প ও উপন্যাস। সেই মহাপুরুষ বিখ্যাত কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের বহু মূল্যবান 12টি বছর এই বাসভবনেই কাটান। একসময় তার দিদির শ্বশুরবাড়ি এসে এই সামতাবের গ্রামটি তার খুব পছন্দ হয়ে যায়। তখন এই গ্রামের নাম ছিল সামতা। 1923 সালে এই জায়গা তিনি কেনেন এবং 1925 সালে নগদ 17,000 টাকা ব্যয় করে বর্মার আদলে তৈরি করেন এই বাড়ি। 1926 থেকে 38 সাল অবধি তিনি এই বাড়িতেই বসবাস করেছিলেন। ইনি হলেন দুলাল চন্দ্র মান্না। গত 50 বছর ধরে এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ইনিই রয়েছেন। এই হল শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার ঘর। এখানে রয়েছে তার ব্যবহৃত লাঠি, চটি, আরামকেদারা। সামনের এই জানলা দিয়ে দেখা যেত রূপনারায়ণ নদকে। এই ঘরে বসেই রচনা করেছিলেন রামের সুমতি, অভাগীর স্বর্গ, পল্লী সমাজ, কমললতা, বামনের মেয়ে এবং শেষ রচিত হয় বিপ্রদাস। তার পাশের এই ঘর ছিল বৈঠকখানা। মাঝে মাঝে রাতের অন্ধকারে হারিকেন লণ্ঠনের আলোয় এখানে বসত গুপ্ত সমিতির মিটিং, ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্যে। নেতাজি সুভাষচন্দ্র বোস, বিপিন বিহারী গাঙ্গুলি, বাঘা যতীন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সকলেই উপস্থিত হতেন নদীপথে এই বাড়িতে। দেওয়ালের ঝোলানো এই ঘড়ি, বুকশেলফের বই আজও তার সাক্ষ্য বহন করে চলেছে। পাশের ঘরে রয়েছে তার ব্যবহৃত চরকা। হাওড়ার জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন তিনি এই চরকা ব্যবহার করতেন। আর এই রাধাকৃষ্ণের মূর্তি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেওয়া। তিনি যখন ইংরেজের হাতে ধরা পড়ে যান তখন তার বাড়ির এই রাধাকৃষ্ণের মূর্তি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়ে যান, যা আজও নিত্য পূজা পেয়ে চলেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাসভবনের দোতলায়। অসম্ভব সুন্দর এই বাড়ি, আর দেখতে দেখতে ইতিহাসকে জানতে জানতে সত্যিই গায়ে কাঁটা দিচ্ছে। দূরের ওই তালগাছি ছিল এককালে নদীর পাড়, যা আজ অনেকটা দূর সরে গেছে।
বার্মা স্ট্রাকচারে তৈরি এই বাড়ির চারিধারে রয়েছে বারান্দা। বাড়ির পিছন দিকে রয়েছে একটি খামার ঘর ও ঠাকুর ঘর। আরও একটি রান্নাঘর ছিল, কিন্তু তা ৭৮-এর বন্যায় ধ্বংস হয়ে গেছে, যা আর বানানো হয়নি। এই হলো শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শয়নকক্ষ। পুরানো ফ্যান, ঘড়ি, ছবি, না জানি কত ইতিহাস বলে চলেছে। আর এই ঘর ব্যবহার করতেন লেখকের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। তিনি এই ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখকের মারা যাওয়ার 23 বছর পর। বিখ্যাত কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়ির মধ্যে দাঁড়িয়ে এই বাড়িকে উপলব্ধি করতে করতে ওনার সমস্ত স্মৃতি, ওনার লেখা, সাহিত্য সব আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অসাধারণ লাগছে দেখতে এই বাড়ি। বাড়ির নিচের এই খাঁচায় লেখক ময়ূর পুষতেন। আর রামের সুমতি গল্পে যে পেয়ারা গাছের বর্ণনা পাওয়া যায়, তা হলো এই পেয়ারা গাছ, যার কাণ্ডখানি শুধু আজ অবশিষ্ট। বাড়ির সামনের এই পুকুরে থাকতো সোনার নোলক পরানো 2 মাছ, কার্তিক ও গণেশ। 1938 সালে লেখক মারা যাওয়ার পর তার অস্থি সমাধিস্থ করা হয় বাড়ির পাশের এই সমাধিস্থলে। এখানে হিরণময়ী দেবী এবং তার মেজ ভাই স্বামী বেদানন্দের সমাধিস্থলও রয়েছে। এখান থেকে ফেরার পথে শ্রী শ্রী মদন গোপাল জিউয়ের মন্দির আপনারা ঘুরে আসতে পারেন। মন্দিরের প্রাচীনত্ব, বিশালত্ব ও সামনে টেরাকোটার কাজ আপনাকে বিশেষভাবে আকর্ষণ করবে। ষোলোশো খ্রিস্টাব্দে তৎকালীন ভূস্বামী মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী ত্রিখিলান প্রবেশদ্বার যুক্ত এই মন্দিরের নির্মাণ করান। এই মন্দিরের গর্ভগৃহে পূজিত হন রাধাকৃষ্ণ। প্রতিদিন সকাল 12টা সাড়ে 12টা নাগাদ এই মন্দিরে নিত্য পুজো হয়। ফাল্গুন মাসের বিশেষ একটি দিনে এখানে বাৎসরিক পূজা হয়। এছাড়াও দোল উৎসব খুব জাঁকজমকের সঙ্গে এখানে পালিত হয়। হাতে যদি সময় থাকে আর গাছ যদি ভালো লাগে, তাহলে চলে আসুন এখানকার একটি বড় নার্সারি, ভৌমিক নার্সারিতে। দারুণ সুন্দর সুন্দর গাছের কালেকশন আপনাকে সত্যি মুগ্ধ করবে। এত রকমের গাছ দেখার সুযোগ আমি এর আগে সত্যিই পাইনি। ভিডিওর একদম শুরুতে যে দুটো ইনডোর প্ল্যান্ট তোমরা দেখলে, সে দুটো এখান থেকেই আমদানি করা। নাম না জানা এত রকম গাছের সমারোহে তোমাদের মন দারুণ ভালো হয়ে যাবে। যারা এখানে স্টে করে ঘুরতে চান, তারা নিরালা রিসর্ট ছাড়া খুব একটা বেশি অপশন পাবেন না। তাই ডেসক্রিপশন বক্সে আমি রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। আর যারা একদিনের জন্য দেউলটি প্ল্যান করছেন, তারা টার্গেট রাখুন এখানে 10টার মধ্যে পৌঁছানোর। আর সঙ্গে শুকনো খাবার রাখতে একদম ভুলবেন না, কেননা স্টেশন চত্বর ছাড়া খুব একটা বেশি ভালো খাবারের দোকান এখানে নেই। আর সঙ্গে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন, আর কোভিড প্রোটোকল মেনে চলুন।
কেমন লাগলো বন্ধুরা আজকের এই দেউলটি ট্যুর? আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।